হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে আজ আমরা চলে এসেছি। এটা আমাদের 28 নাম্বার সেট। ভাবছি এটাই আমাদের লাস্ট প্র্যাকটিস সেট হবে। তো যদি কারোর মনে হয় না 29 নাম্বার সেট দরকার প্রয়োজন, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, তবেই কিন্তু আমি সেটা নিয়ে আসবো। তো এই টাইমে কি হয়, যাদের যেখানে প্রবলেম আছে সেগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরই প্র্যাকটিস করতে হবে, সাথে এগুলো এক্সট্রা প্র্যাকটিস। তো যদি কারোর মনে হয় না আরও একটি প্র্যাকটিস করবেন, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে, তারপরে কিন্তু আমি 29 নম্বর সেটটা নিয়ে আসবো। তাছাড়া কিছু ভিডিও দেব আগামীকাল, যেগুলো আপনাদেরকে এক্সামে হেল্প করবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, ঈশান 10% লাভে দীপকের কাছে একটি বস্তুকে বিক্রি করে। দীপক সেটিকে 20% লাভ রেখে নিহালের কাছে বিক্রি করে। যদি নিহাল বস্তুটির জন্য 792 টাকা দিয়ে থাকে, তাহলে ঈশানকে কি মূল্য দিতে হয়েছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ঈশান, দীপক আর নিহাল, আমরা ধরছি ঈশান 100 টাকা দিয়ে বস্তুটাকে কিনেছিল। 10% লাভ রেখে সে দীপককে বিক্রি করবে। 100 টাকার উপর 10% লাভ মানে 110 টাকায় ঈশান বিক্রি করেছিল দীপককে, তো দীপক 110 টাকায় কিনেছিল। এরপর দীপক সেটিকে 20% লাভ রেখে নিহালকে বিক্রি করবে। 100 টাকার উপর 110 টাকার উপর 20% লাভ, অর্থাৎ 110 ইন্টু 120/100, 0 0 আউট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাই 132 টাকা। তাহলে দীপক 132 টাকায় বিক্রি করেছিল এবং নিহাল 132 টাকা দিয়ে কিনেছিল। এখানেই যেটা বলা আছে, যদি নিহাল বস্তুটির জন্য 792 টাকা দিয়ে থাকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, 132 টাকা দিচ্ছে। তাহলে 132-এর মানই আমাদের কোশ্চেনে বলা আছে 792। একের মান কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। কোশ্চেন কি বলছে, ঈশানকে কি মূল্য দিতে হয়েছিল। ঈশান কত টাকা মূল্য দিয়ে কিনেছিল, 100 টাকা। 100 মান আমাদের নির্ণয় করতে হবে। একের মান যদি 6 হয়, 100 মান 600 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, মোহনের বয়স তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ। 3 বছর আগে মোহনের বয়স ছিল তার ভাইয়ের বয়সের 3 গুণ। মোহনের বর্তমান বয়স হিসাব করুন, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি, মোহন আর মোহনের ভাই। মোহনের ভাইয়ের বয়স যদি 1 হয়, মোহনের বয়স হয়ে যাবে 2। এখান থেকে আমরা রেশিওটা পেয়ে গেলাম 2:1। 3 বছর আগে মোহনের ভাইয়ের বয়স যদি 1 হয়, মোহনের বয়স হয়ে যাবে 3। তাহলে এখান থেকে আমরা 3 বছর আগের রেশিওটা পেয়ে গেলাম 3:1। তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, মোহনের বর্তমান বয়স কত, 2 এর মান নির্ণয় করতে হবে। তো এই টাইপের যে অঙ্ক, এটা কিন্তু আমরা প্র্যাকটিস সেটের ফার্স্টের দিকে বহু প্র্যাকটিস করেছি। টোটাল সেখানে 3টি মেথডের কথা বলেছিলাম, যেখানে যে মেথড ইউজ করলে আমাদের সহজেই অ্যান্সারটা বেরিয়ে আসবে, আমরা সেখানে সেটা ইউজ করবো, এটা বলেছিলাম। তো এখানে আমরা 2কে ধরে ক্যালকুলেশন করবো, তাহলে সহজেই আমরা সরাসরি আমরা মোহনের বর্তমান বয়সটা পেয়ে যাব। 2কে ধরে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 গুণ বছরের কত ডিফারেন্স পাচ্ছি, 3 ইন্টু ঠিক আগের যে রেশিওটা আছে, অর্থাৎ 3 বছর আগের যে রেশিও, সেটার ডিফারেন্স, অর্থাৎ 3 - 1 বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স, 3 একে 3 মাইনাস 2 একে 2। এখান থেকে আমরা যেটা পাই, নিচে 1 পাচ্ছি, উপরে 2 পাচ্ছি, অর্থাৎ 6 2 12 পাচ্ছি। তাহলে মোহনের যে বর্তমান বয়স, সেটা কত পেয়ে গেলাম, 12। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, তাজা আঙুরের ওজন অনুসারে 80% জল থাকে, যেখানে শুকনো আঙুরের ওজন অনুসারে 15% জল থাকে। 13.6 কেজি তাজা আঙুর থেকে কত কিলোগ্রাম শুকনো আঙুর পাওয়া যাবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি x কিলোগ্রাম শুকনো আঙুর পাওয়া যাবে। তো আঙুরটা তো সেম, যখন সেটা তাজা ছিল তার মধ্যে জলের পরিমাণটা বেশি ছিল, যখন শুকিয়ে গেল তখন জলের পরিমাণটা কমে গেল, কিন্তু যে সলিড যে অংশ পাল্প, সেটা তো সেম আছে। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, কোয়ান্টিটি অফ পাল্প ইন ফ্রেশ ফ্রুট, অর্থাৎ তাজা আঙুরের মধ্যে যে পাল্প, যে সলিড অংশ, সেটা ইকুয়াল টু কোয়ান্টিটি অফ
পাল্প ইন ড্রাইড ফ্রুট, এটা আমরা লিখতে পারি। তো এই ইকুয়েশনে বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। তার আগে আমরা দেখে নেব যে পাল্প সেটা তাজা আঙুরের মধ্যে কত পার্সেন্ট এবং শুকনো আঙুরের মধ্যে কত পার্সেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি তাজা আঙুরের মধ্যে, ফ্রেশ ফ্রুটের মধ্যে 80% জল আছে, তাহলে পাল্প কতটা আছে, সলিড যে অংশ সেটা কতটা আছে, 20% আছে, এবং ড্রাইড ফ্রুটের মধ্যে 15% জল আছে, তাহলে পাল্প কতটা আছে, 85%। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন কি বলেছে, 13.6 কেজি তাজা আঙুর, অর্থাৎ 13.6 ইন্টু তাজা আঙুরের মধ্যে 20% সলিড অংশ, এটা ইকুয়াল টু কত কিলোগ্রাম শুকনো আঙুর পাওয়া যাবে, এক্স ইন্টু এক্সের মধ্যে 85% থাকবে, এটা সমান করব। ক্যালকুলেশন করলে আমরা এক্সের মান পেয়ে যাব। এখান থেকে আমাদের কিন্তু সরাসরি অ্যান্সারটা বেরিয়ে আসবে। পার্সেন্টেজ আউট করলাম, পয়েন্ট তুললে 0 আউট হচ্ছে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি এক্স ইকুয়াল টু 136 ইন্টু 2/85, যেটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 3.2। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার HCF এবং LCM যথাক্রমে 4 এবং 80, সংখ্যার একটি অন্যটির থেকে 4 বেশি হলে ছোট সংখ্যাটি খুঁজুন। আমরা ধরে নিচ্ছি একটি সংখ্যা এক্স, তাহলে আরেকটি সংখ্যা x+4 হয়ে যাবে, 4 বেশি। তাহলে আমরা কি জানি, HCF ইন্টু LCM ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। সংখ্যা দুটি কি কি, এক্স ইন্টু x+4 এটা, আর এটার মান আমাদের বলা আছে 4 ইন্টু 80। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 332 ইকুয়াল টু এক্স ইন্টু x+4। 332টাকে এটা যদি আমরা সরাসরি ক্যালকুলেশন করি x² + 4x, তো সেখান থেকেও আমরা কিন্তু এক্সের মানটা পেয়ে যাব। কিন্তু আমরা যদি 32কে ভাঙাই, যদি কারোর মনে হয় যে এই প্রসেসটা অসুবিধা হচ্ছে করতে, অনেক সময় মাথায় আসে না যে 32টাকে কীভাবে ভাঙালে আমরা এই ফর্মে নিয়ে আসতে পারবো, তো সেক্ষেত্রে আপনারা সরাসরি ক্যালকুলেশন করতে পারেন, দ্বিঘাত সমীকরণের যে ক্যালকুলেশন। তো এখান থেকে আমরা যেটা পাবো 332, এটাকে যদি আমরা ভাঙি কত পাবো, 4 গুণ 4 গুণ 4 গুণ 5, এটা পাবো। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি 4 × 4 = 16 এবং 4 × 5 = 20। তার মানে 16 ইন্টু 20 এটা আমরা বলতে পারি, 16 ইন্টু 16 যোগ 4 এটা আমরা লিখতে পারি। তাহলে যদি আমরা তুলনা করি এই সমীকরণের সাথে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সের মান হয়ে যাচ্ছে 16। যদি আমরা সমীকরণের উভয় সাইড তুলনা করি তাহলে এক্সের মান কত পাচ্ছি, 16। তাহলে ছোট সংখ্যাটি আমরা কত পাচ্ছি, 16। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, একটি শোরুমে একটি ওয়াশিং মেশিনের দাম 65,000 টাকা, গ্রাহক 2,000 টাকার নগদ ছাড় পান, অর্থাৎ 65,000 থেকে 63,000 টাকা দাম হয়ে যায় 2,000 টাকা ছাড় দেওয়ার ফলে, এবং 10% থেকে 15% ছাড়ের প্রতিশ্রুতি সহ একটি স্ক্র্যাচ কার্ড পান। ওয়াশিং মেশিনের ন্যূনতম এবং সর্বোচ্চ বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তো এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 10% ছাড় দিচ্ছে বা সর্বনিম্ন 10% ছাড় দিচ্ছে বা সর্বোচ্চ 15% ছাড় দিচ্ছে। যদি সর্বনিম্ন 10% ছাড় দেয় তাহলে 100 টাকায় 90 টাকা বিক্রি করবে। যদি সর্বোচ্চ 15% ছাড় দেয় তাহলে 100 টাকায় 85 টাকা বিক্রি করবে। তাহলে এখানে 90% এবং 85% বিক্রি করছে। এদের মধ্যে ডিফারেন্সটা আমাদের নির্ণয় করতে বলেছে। আমরা এখানে একেবারে পার্সেন্টেজের ডিফারেন্স করে সেটা 63,000-এর মধ্যে কত বার করলে আমরা সরাসরি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে ডিফারেন্স কত পাচ্ছি, 5%, যেটা 63%-এর কত নির্ণয় করব, 5/100, 00 কাটছে, 0 5, অর্থাৎ 3,150 পাচ্ছি। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3,150। 1 নম্বর অপশন রাইট অ্যান্সার, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিক্রয় মূল্যের পার্থক্য। নেক্সট কোশ্চেন কি বলছে,
বার্ষিক 4% হারে 15,625 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। এখানে আমাদের কিন্তু 3 বছর বলেছে। আমরা এর আগে কতগুলো কোশ্চেন করেছি যেখানে 2 বছরের মধ্যে ডিফারেন্স নির্ণয় করতে বলেছিল চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে। 2 বছরের সূত্রটা আমি একবার বলে দিই। কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এটা 2 বছরের জন্য, পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। যখনই আমাদের 3 বছর বলবে তখন এই ডিফারেন্স ইকুয়াল টু হয়ে যাবে পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100। এটা মনে রাখবেন, খুব সহজেই আমরা কিন্তু এখান থেকে অ্যান্সারটা বার করতে পারবো। তো আমাদের ডি এর মানটা নির্ণয় করতে দিয়েছে। পি এর মান বলা আছে 15,625 ইন্টু আর এর মান বলা আছে 4%, 4 বাই 100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস 4 বাই 100, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 25। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 15,625 ইন্টু 1/25 ইন্টু 1/25 ইন্টু 76/25। যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, 25-এর যদি আমরা কিউব করি 15,625 পাই, তাহলে এখান থেকে আমরা ডি এর মান কত পাচ্ছি? 76। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। তো আমি কোশ্চেন যখন ফার্স্টের থেকেই করিয়েছিলাম তখনই বলেছিলাম স্কোয়ার এবং কিউব মুখস্থ রাখতে। স্কোয়ার বলেছিলাম 30 পর্যন্ত আর কিউব বলেছিলাম 25 পর্যন্ত। যাদের মুখস্থ আছে সরাসরি এখানে ক্যালকুলেশন করতে পারবেন, যাদের মুখস্থ নেই এখানে 5 দিয়ে আপনাদেরকে ক্যালকুলেশন করে করে আসতে হবে, সেক্ষেত্রে টাইমটা কিন্তু বেশি লাগবে। তো চলে যাব নেক্সট কোশ্চেন কী বলছে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। কি বলছে? প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8, 9 আর 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তো আমাদের অপশান দেখে এটা আমাদের নির্ণয় করতে হবে কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে। 8 দিয়ে কখন বিভাজ্য হয়? কোনো সংখ্যা বিভাজ্য হয় কখন? যখন লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হয়। অলরেডি আমাদের এখানে 4 নম্বর অপশান এবং 2 নম্বর অপশান বাদ চলে যাচ্ছে। থাকছে আমাদের 1 নম্বর অপশান আর 3 নম্বর অপশান, কারণ লাস্টের 3টে ডিজিট আমাদের 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না। এরপর আমরা দেখব 9 দ্বারা বিভাজ্য কিনা। 9 দ্বারা কখন বিভাজ্য হয়? যখন কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের যোগফল বা সমষ্টি সেটা 9 দ্বারা ভাগ যাবে। তো এখানে 5 আর 5 10, 9 আর 1 10, 20, 23, 27 পাচ্ছি, যেটা কিন্তু 9 দ্বারা সম্পূর্ণভাবে ভাগ চলে যাচ্ছে। এখানে কত পাচ্ছি আমরা? 4 আর 4 8, 4 12, 8 27, এটাই তো 27 পাচ্ছি। তাহলে এখানে আমি একটু ভুল করলাম, একটা এখান থেকে আউট হবে, এটা 25 হচ্ছে, সরি। তো 9 দ্বারা এটা কিন্তু ভাগ যাচ্ছে না। আর 3 নম্বর অপশান, অঙ্কগুলোর সমষ্টি কিন্তু 27 হচ্ছে, যেটা কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে। যদি আমাদের এরকম আসতো যে 27 1 নম্বরের ক্ষেত্রেও এসছে, 3 নম্বরের ক্ষেত্রেও এসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার 11 দ্বারা দেখতে হতো কোনটা 11 দ্বারা ভাগ যাচ্ছে, কোনটা 11 দ্বারা ভাগ যাচ্ছে না। যেহেতু এখানে আমাদের অলরেডি 1 নম্বর অপশান বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কত? 3 নম্বর অপশান। সঠিক অ্যান্সার এখানে আমাদের 3 নম্বর অপশান হয়ে যাবে। তো তবুও আমি বলে দেবো 11 দ্বারা বিভাজ্য হয় কখন? যখন বিজোড় সংখ্যক স্থানের অঙ্ক এবং জোড় সংখ্যার স্থানের অঙ্কগুলির ডিফারেন্স 11 দ্বারা ভাগ যায়। যেমন এখানে কত আছে? 4 একটা বাদে, 7 একটা বাদে কত পাবো? 8 পাচ্ছি কত? 19। তারপরে 4 যোগ 4 যোগ 0 কত পাচ্ছি? 8। 19 মাইনাস 8 কত পাচ্ছি? 11, যেটা 11 দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে ভাগ যায়। তাহলে এখান থেকে আমাদের অলরেডি অপশান কিন্তু 8 আর 9 চেক করে পেয়ে গেছি, তবু 11 দ্বারা বলে দিলাম। যদি কোনো কোশ্চেন শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য কিনা চেক করতে দেয় তখন কিন্তু আপনাদেরকে সুবিধা হবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে?
অমিত 9 ঘন্টার মধ্যে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। সে মোট দূরত্বের কিছু অংশ 5 কিমি পার ঘন্টা বেগে পায়ে এবং কিছু অংশ 10 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে ভ্রমণ করে। সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্বটি নির্ণয় করুন। তো এখানে টোটাল 2 রকম মেথডে আমি করাবো, যার যেটা সুবিধা হবে সে সেটাতে করতে পারেন। ফার্স্ট, এখানে যেহেতু আমাদের কিমি পার ঘন্টা গতিবেগ দেওয়া আছে কিছু অংশ এবং আর কিছু অংশ 10 কিমি পার দেওয়া আছে, এবং এখান থেকে আমরা পুরো দূরত্বটার গতিবেগ পেয়ে যাব। তাহলে আমরা অ্যালিগেশনের যে সূত্র সেটা সহজেই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমাদের সাইকেল এবং পায়ে হেঁটে দূরত্ব অতিক্রম করার জন্য যে সময়টা লেগেছে সেটার অনুপাতটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা টি এর মান কত পাচ্ছি, এস এর মান কত পাচ্ছি, 50/9 পাচ্ছি। অ্যালিগেশন এর সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, 5, 10 আর 50/9 কত পাচ্ছি, এখানে 10 - 50/9 অর্থাৎ 40/9, আর এখানে কত পাচ্ছি 50/9 - 5 অর্থাৎ 5/9। 9 আউট করছে, যদি আমরা রেশিও বার করি 5 দিয়ে কাটলে 4, তাহলে এখান থেকে 8, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8:1। এটা কি আমাদের T1 এবং T2 সময় কত লেগেছে পায়ে হেঁটে এবং সাইকেলে সেটাই বেরিয়েছে, যেটা আমাদের টোটাল সময় বলা আছে 9 ঘন্টা। অর্থাৎ 8 আর 1 9, 9 এর মান কত বলা আছে 9। কি বলছে, সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সাইকেল মানে আমাদের T2 এর মান বার করতে হবে, 1 এর মান কত হয়ে যাবে 1। তাহলে আমাদের D = T × S, আমাদের T কত বেরিয়েছে 1, S কত 10, তাহলে এখান থেকে আমাদের ডি কত বেরোবে 10 কিমি। 3 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো যদি এরকম মেথডে করতে করার অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আরেকটি মেথডের কথা বলবো। এখান থেকে তোমরা এস পেয়ে যাচ্ছি 50/9, তো এটা আমাদের এখানে কাজে লাগবে না, সম্ভবত এক্স আমরা ধরে নিচ্ছি সাইকেলে x কিমি যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10 × টি আমরা ধরে নিয়েছি, সাইকেল দ্বারা অতিক্রান্ত দূরত্ব x এবং যে টাইম সেটা লাগবে T2 ধরছি, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল 50 কিমি, তাহলে 50 - x কিমি পায়ে হেঁটে যাচ্ছে, গতিবেগ কত 5 × T2, তাহলে এখান থেকে T1 + T2 = 9 এটা লিখতে পারি। অর্থাৎ 50 - x/5 প্লাস x/10 = 9 এটা আমরা লিখতে পারি। এখান থেকে এক্সের মান বার করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে সরাসরি। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন। যেহেতু আগে আমরা অ্যান্সার বার করে ফেলেছি তো সেই কারণে এখানে আর ক্যালকুলেশন করলাম না, আপনারা নিজেরাই করে নিন। তো নেক্সট চলে যাব, প্রথম 5টি ক্রমিক সংখ্যার গড় বলা আছে m, যদি পরবর্তী 3টি বিজোড় সংখ্যাও অন্তর্ভুক্ত করা হয় তাহলে নতুন গড় কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু 5টি ক্রমিক বিজোড় সংখ্যা দেয়া আছে, সহজেই আমরা মুখে মুখেই যোগ করে ফেলতে পারবো 1 3 5 7 9। তো যদি 5টি না দিয়ে আরও বেশি সংখ্যক দেওয়া থাকতো সেক্ষেত্রে আমাদের কিন্তু মুখে মুখে করতে অনেক টাইম লাগতো। তো সেক্ষেত্রে আমরা SN = n/2 × 2a + n - 1 × d, এই সমীকরণটা বসালে আমরা সরাসরি অ্যান্সারটা বার করে ফেলতে পারবো, সমষ্টিটা বার করে ফেলতে পারবো। তো এখানে n এর মান কত, টোটাল প্রথম 5টি বলছে, তাহলে n এর মান 5 হয়ে যাবে। ক্রমিক বিজোড় সংখ্যা বলছে, d এর মান এখান থেকে 2 হয়ে যাবে, আর প্রথম 5টি অর্থাৎ a এর মান 1 হয়ে যাবে, সেটা আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে এখানে 5/2 × এর মান কত 1, তার মানে 2 বসবে, n এর মান কত 5 অর্থাৎ 4 × 2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 8 9 10, টোটাল 10, 2 দিয়ে ক্যালকুলেশন করলে 5, মানে 5 5 25 পাচ্ছি। এটা হচ্ছে সমষ্টি। গড় বলেছে অর্থাৎ 5টি সংখ্যা, তার মানে অ্যাভারেজ কত পাবো 5 পাবো, 25/5 অর্থাৎ এখান থেকে 5 পাবো। যদি পরবর্তী আরও 3টি বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ n এর মান যদি 8 হয়ে যায়, d এর মান সেম থাকবে 2 এবং a1 এর মান সেম থাকবে
সরি এর মান সেম থাকবে 1, সেক্ষেত্রে আমরা SN ইকুয়াল টু কত পাবো, n/2 অর্থাৎ 8/2 4 ইন্টু 2 ইন্টু A2 প্লাস n-1 অর্থাৎ 7 ইন্টু 2 14 15 16 16 ইন্টু 4 অর্থাৎ 64 পাবো, এটা হচ্ছে সাম। তাহলে অ্যাভারেজ A8 কত পাবো, 8। এখানে আমরা কোশ্চেন কি বলছে আমাদের, তাহলে গড় কত বৃদ্ধি পাবে, আগে ছিল 5 এখন হয়েছে 8, কত বৃদ্ধি পাচ্ছে, 3 বৃদ্ধি পাচ্ছে। তো এখানে 2 নম্বর অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, কোনো কলেজের নির্বাচনে 2 জন প্রার্থী A আর B লড়েছিল। যদি নির্বাচনে 30% ভোট অবৈধ বলে ঘোষিত হয় এবং A B এর তুলনায় 1000 ভোট বেশি পেয়ে থাকে ও A এর পাওয়া ভোটের সংখ্যা 1375 হয়, তবে মোট ভোটের সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি মোট ভোট হচ্ছে 100 A, যার মধ্যে 30% ভোট অবৈধ, তার মানে বৈধ ভোট ভ্যালিড ভোট কত, 70%, অর্থাৎ 70 A, টোটাল যেহেতু আমরা ধরেছি 100 A। তো এখন কি বলছে, এ প্রার্থী ভোট পায় 1375। সেকেন্ড লাইন কি বলছে, এ বি এর তুলনায় 1000 ভোট বেশি পায়, তাহলে বি কত ভোট পায়, 375 ভোট পায়। তাহলে এ যে ভোট পেয়েছে এবং বি যে ভোট পেয়েছে, টোটাল ভোট তো বৈধ ভোট, তো ভ্যালিড ভোটগুলোই তো পেয়েছে এ আর বি মিলে। তাহলে এখানে যোগ করলে আমরা কত পাচ্ছি, 0 5 7 1, যেটার মানই আমাদের হচ্ছে 70 ইন্টু A। ক্যালকুলেশন করলে 0 0 কাটছে, 7 দিয়ে ক্যালকুলেশন করলে 25, অর্থাৎ এর মান আমরা এখান থেকে কত পাচ্ছি, 25। আমাদের টোটাল মোট ভোটের সংখ্যা 100 এর মান বার করতে হবে, 100 A কত হচ্ছে 2500। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, সিম্পলিফিকেশন করতে দিয়েছে। তো ফার্স্ট আমাদের BODMAS বদমাসের নিয়ম অনুসারে ব্র্যাকেট, তারপর অফের কাজ, অফ মানে হচ্ছে এর, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশনের কাজ। তাহলে এখানে আমরা আর ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেটা দেখতে পাচ্ছি 17 - 2 কত পাচ্ছি, 15 45। তো এইটুকু আবার দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তো 45 ভাগ 15, যেখান থেকে পাচ্ছি আমরা 3। এরপরে এটা আছে অফ 2 গুণ 10 ভাগ 1800, এটা আবার ব্র্যাকেটের মধ্যে আছে কত, 3 ফার্স্ট ব্র্যাকেট, এবং তারপর কত পাচ্ছি, -2 অর্থাৎ -6 এটা পাচ্ছি। এদের মধ্যে কার কাজ সবার আগে, অফের কাজ, যেহেতু বদমাসের নিয়ম অনুসারে অফের কাজ সবার আগে, কত পাচ্ছি 6। তারপর কার কাজ সবার আগে, ডিভিশনের কাজ অর্থাৎ ভাগের কাজ, ভাগ করলে 180, মাঝখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, ভাগ -6। এরপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন, অর্থাৎ সবার আগে গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ। তার মানে গুণের কাজটা আমরা আগে করব। গুণ করলে এখানে আমরা কত পাচ্ছি, 0 8 0 1 -6, অর্থাৎ আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 1074। 4 নম্বর অপশন কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি দ্রব্য 800 টাকায় বিক্রয় করলে প্রাপ্ত লাভ এত টাকা, 275 টাকায় বিক্রি করলে ওই দ্রব্যটি বিক্রয় করলে প্রাপ্ত ক্ষতির 20 গুণ। কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 25% লাভ হবে, সেটাই আমাদের নির্ণয় করতে দিয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, 800 টাকায় যদি বিক্রি করি লাভ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে, 275 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হচ্ছে তার 20 গুণ লাভ হচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে লস অর্থাৎ ক্ষতি সেটা হচ্ছে x টাকা, তাহলে প্রফিট কত হবে, 20 গুণ অর্থাৎ 20 × x টাকা। তাহলে আমরা কি জানি, বস্তুটা তো সেম, যেটা বিক্রি করছি দুবার,
তো আমাদের কস্ট প্রাইসও সেম হবে, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস দুটো সমান করব। 800 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, তাহলে কস্ট প্রাইস কত, 800 মাইনাস 20 ইন্টু এক্স ইকুয়াল টু 275 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে কত টাকা, এক্স টাকা প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 21 ইন্টু এক্স ইকুয়াল টু 525। ক্যালকুলেশন করলে এক্স এর মান কত পাই, এখান থেকে 25 পাই। কোশ্চেন কি বলছে, তাহলে এখান থেকে আমরা সিপি কত পাচ্ছি, 275 প্লাস 25, অর্থাৎ 300 পাচ্ছি আমরা কস্ট প্রাইস। 25% লাভ রাখতে হবে, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকায় 125 টাকা, 300 টাকায় কত টাকা বিক্রি করতে হবে, 125 বাই 100। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাই 375। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি গাড়ি 48 কিমি পার ঘন্টা গতিতে 10 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এখন 8 ঘন্টায় ওই একই দূরত্ব অতিক্রম করলে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে সেটা আমরা নির্ণয় করতে হবে। ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা গতিবেগটা বৃদ্ধি করা হচ্ছে, তো ডি ইকুয়াল টু আমরা কি জানি, এস ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গাড়িটি 48 কিমি পার ঘন্টা গতিতে 10 ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। এখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে যাই 48 ইন্টু 10 অর্থাৎ 480। তাহলে ডি 480, এস কি আমাদের গতিবেগ কত বাড়াতে হবে সেটা নির্ণয় করতে হবে। আগে ছিল 48, এখন এক্স বাড়াচ্ছে, অর্থাৎ 48 প্লাস এক্স হবে ইন্টু 8 ঘন্টা, 8 ঘন্টায় দূরত্বটা অতিক্রম করে ফেলছে ইন্টু 8। যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত পাবো, 60। তাহলে এক্স ইকুয়াল টু 60 মাইনাস 48, তাহলে এখানে আমরা পেয়ে যাব কত, 12। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগ আমাদের বাড়াতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এত টাকা হলে মূলধন কত। একটু আগেই আমরা সূত্রটা দেখলাম, ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার ইন্টু 3 প্লাস আর বাই 100, এটা আমরা দেখলাম। এখানে আমাদের ডি এর মান বলা আছে কত, 61, পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, আর এর মান কত বলা আছে, 5% সুদের হার। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 20। তাহলে এখানে 1/20 ইন্টু 1/20 ইন্টু এখানে আর এর মান কত, 5, ক্যালকুলেশন করলে কত পাবো, 20, অর্থাৎ এখানে আমরা পাবো 61/20। তাহলে 61 কাটছে, পি এর মান কত হয়ে যাবে, 8000। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 1 নম্বর অপশন। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 145 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে এর হাফ অংশ, বি এর 2/3 অংশ, সি এর 4/3 অংশের সমান। তাহলে এখানে এ এর অংশটা কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা সরাসরি এ ইস টু বি ইস টু সি নির্ণয় করে ফেলবো। কত পাচ্ছি, 2k ইস টু 3k/2 ইস টু 3k/4। তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করি, কে এগুলো আউট হচ্ছে, এখানে আমরা কত পাচ্ছি, লসাগু কত হচ্ছে আমাদের 4 একটু ভুল করলাম, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমাদের 3/4 আসবে, এটা আমাদের 3/4 আসবে। তাহলে এখানে 4k/3 এটা আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কত আসছে, 12:9:8। এই 12, 9 আর 8 এটাই তো টোটাল আমাদের 145। 145কেই তো এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে এ বি আর সি এর মধ্যে। তাহলে এখানে 12 যোগ 8 20 যোগ 9 অর্থাৎ 29-এর মান বলা আছে 145।
12 মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। যদি 29 দিয়ে কাটি 5, 12 মান কত, 5 বারং 60। সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। তো এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, এটা 3/4। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে 5:3। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 30% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করুন। আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো এখানে আমাদের 5:3 বলা আছে, তাহলে আমাদের ইনকাম কত হতে হবে, নিশ্চয়ই 8 হতে হবে, 8 একক। তবেই আমরা 5 একক খরচ করব, 3 একক জমাবো। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা দুটো করে 0 বসিয়ে নিলাম, যেহেতু এখানে আমাদের রেশিও ছিল। আয় 25% বৃদ্ধি পাচ্ছে, 100 টাকায় হচ্ছে 125 টাকা, 800 টাকায় তবে কত হচ্ছে, 1000 টাকা হচ্ছে। এবং ব্যয় অর্থাৎ এক্সপেন্ডিচার 30% বৃদ্ধি পাচ্ছে, 100 টাকায় হচ্ছে 130 টাকা, তাহলে 500 টাকায় কত হচ্ছে, 650 টাকা। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 1000 কত যোগ করতে হবে তবে আমরা 1000 পাবো। সেভিংসের ক্ষেত্রে 350, আগে সেভিংস ছিল 300, এখন হচ্ছে 350। কত বৃদ্ধি পেয়েছে, 50 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 300-র মধ্যে। পার্সেন্টেজ বার করবো, ইন্টু 100, ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ দিয়ে দেবো, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে। যদি আমরা ক্যালকুলেশন করি 16.66% এটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 15,600 টাকা 8 জন পুরুষ, 11 জন মহিলা এবং 6 জন ছেলের মধ্যে ভাগ করুন, যাতে প্রতিটি মহিলা একটি ছেলের চেয়ে দ্বিগুণ। তো আমরা ধরে নিচ্ছি একটি ছেলে বয়েজ যেটা এক্স পায়, তাহলে মহিলা কত পাবে, প্রতিটি মহিলা কত টাকা করে পাবে, 2x টাকা। প্রতিটি পুরুষের একসাথে একটি মহিলা এবং একটি ছেলের সমান, তাহলে পুরুষ কত পাবে, একটি ছেলে আর একটি মহিলার সমান, অর্থাৎ 3x পাবে। তাহলে এখান থেকে আমরা পুরুষ, মহিলা এবং যে ছেলে তার রেশিও পেয়ে গেলাম, 3:2:1। টোটাল কত টাকা, 15,600 টাকা, যেটা এই অনুপাতে ভাগ করা হয়েছে একজন পুরুষ, মহিলা এবং ছেলের মধ্যে। টোটাল 8 জন পুরুষ, তাহলে কত টাকা দেওয়া হবে, 24 টাকা, 24। 11 জন মহিলা 22 টাকা দেওয়া হবে এবং 6 জন ছেলে 6 টাকা দেওয়া হবে। টোটাল 52 টাকা দেওয়া হচ্ছে। এই 52 টাকার ভ্যালুই আমাদের বলা আছে 15,600। 15,600 যদি 52 দিয়ে কাটি, 3 দিয়ে চলে যাবে, অর্থাৎ 300। তাহলে এখানে কি বলছে, প্রতিটি মহিলার প্রাপ্ত অর্থের পরিমাণ, অর্থাৎ 2 এর মান কত হবে সেটাই আমাদের নির্ণয় করতে হবে, 600 হয়ে যাবে। সঠিক অ্যান্সার তাহলে এখানে হবে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 4 বছর আগে স্বামী, স্ত্রী এবং তার ছেলের গড় বয়স ছিল 28 বছর। 4 বছর আগে তিনজনের গড় বয়স, টোটাল বয়স কত ছিল, 84। 4 বছর আগে ছিল, তাহলে বর্তমানে প্রেজেন্টে কত হচ্ছে, 3 4 12 যোগ করতে হবে, তাহলে আমাদের বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি পেয়ে যাব, 96। এরপর কি বলছে, স্বামী এবং স্ত্রীর 7 বছর আগের গড় বয়স 34, তাদের দুজনের টোটাল বয়স কত, 7 বছর আগের 68, 7 বছর পরের দুজনের টোটাল বয়স কত হয়ে যাবে, 14 যোগ করব, কত হবে, 82। তিনজনের বর্তমানে বয়সের সমষ্টি 96, দুজনের যদি 82 হয় তাহলে আরেকজনের কত হবে, অর্থাৎ ছেলের বয়স কত হবে, বয়স 96 মাইনাস 82, অর্থাৎ 14। এটা কি বলছে, 9 বছর আগে, এটা তো বর্তমানে প্রেজেন্টে বার হলো 14 বছর, তাহলে 9 বছর আগে ছেলের বয়স কত ছিল, 14 মাইনাস 9, অর্থাৎ 5 বছর ছিল। সঠিক অ্যান্সার তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, কি বলছে, একটি ব্যাগে 1 টাকার 25 পয়সার আর 50 পয়সার মুদ্রার অনুপাত বলা আছে 3:4:5। যদি ওই ব্যাগের টোটাল 325 টাকা থাকে, তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। কয়েন দেয়া আছে,
3:4:5, তাহলে ভ্যালু রেশিওটা কত হয়ে যাবে? যদি 3টি 1 টাকার কয়েন থাকে তাহলে 3 টাকা হবে। যদি 4টি 25 পয়সার কয়েন থাকে তাহলে টোটাল 1 টাকা হবে। এখানে 3 টাকা হচ্ছে, এখানে 1 টাকা হচ্ছে, 25 পয়সার টোটাল 4টি কয়েন মিলে। আর 50 পয়সার টোটাল 5টি কয়েন আছে, তাহলে 5/2 অর্থাৎ 2.5 টাকা, 2.5 টাকা হবে। তাহলে টোটাল কত টাকা পাচ্ছি আমরা? 3, 4, 5, 6.5 টাকা পাচ্ছি, যেটার মান বলা আছে 325। 325 শূন্য তুললে শূন্য চলে যাবে। যদি আমরা ক্যালকুলেশন করি 13 দিয়ে 5, এখানে আমরা পাবো 250, 5 দিয়ে ক্যালকুলেশন করলে 50। 1 টাকার মুদ্রার সংখ্যা অর্থাৎ 3-এর মান নির্ণয় করতে বলেছে। 3-এর মান তাহলে কত হয়ে যাবে? 150। সঠিক অ্যান্সার এখানে হচ্ছে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? সরি, এখানে কোশ্চেনটাই আমি আনতে ভুলে গেছি। তো এখানে কোশ্চেনটা আমি অ্যাড করে নিয়ে আসি একবার, 1 সেকেন্ড পজ করছি ভিডিওটা। এখানে কোশ্চেনটা কি বলছে? 9/10, 12/25, 18/35 এবং 21/30-এর গসাগু কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। অপশানগুলো এখানে পরপর দেওয়া আছে। তো গসাগু নির্ণয় বললে আমরা কি করি? লব বাই হর, লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু করি। তাহলে এখানে যদি আমরা 9, 12, 18 এবং 21-এর গসাগু করি, আমরা কত পাবো? এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা 3 কমন পাচ্ছি, 3 পাবো। এবং 10, 25, 35 এবং 30-এর যদি লসাগু করি আমরা কত পাবো? ফার্স্ট আমরা 5 দিয়ে দিলাম, 2, 5, 7, 6, 2 দিয়ে দিলে 1, 5, 7, 3, অর্থাৎ 5 5 25 2 100, 3 7 21, 25 2 50, অর্থাৎ 0 5 10, 3/1050 আসছে। যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 350, অর্থাৎ 1/350 এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। গসাগু তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 1 নম্বর অপশন রাইট অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, যেটা নতুন কিছু শুরু করব আমরা। তো ফুড এসআইয়ের তো এক্সাম এসেই গেছে, কাল বাদে পরশু। আশা করব সকলের এক্সাম খুব ভালো হবে, প্রিপারেশন সকলেরই খুব ভালো। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আর যদি আরেকটি সেট নিয়ে আসতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে কালকে সেটা আপলোড করে দেবো। তো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, গুড বাই।